আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সারা। সাপ্তাহিক সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত চলছে সংসদ অধিবেশন। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের 13তম দিনের অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন। আজ দিনের কর্মসূচির শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পিকারের অনুমতিতে 300 বিধিতে অর্থ ও বাণিজ্য সেক্টর সম্পর্কিত বিবৃতি দেন। পরে ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সংক্রান্ত বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উত্থাপিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির 3টি সংশোধন বিল 2026 বিলটি সংসদে পাশ হয়। 28.42% আমদানি ব্যয় বেড়ে যায়, যা মূল্য স্পিকার আগামী 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতিকরণের কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত আওয়ামী সরকারের আমলে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ও টাকা পাচারের কারণে রিজার্ভ $20 বিলিয়ন নেমে এসেছিল বলে অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 300 বিধিতে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য দেন তিনি। বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার বদ্ধপরিকর এবং মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। দায়িত্ব গ্রহণের 10 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং এলএনজির দাম দ্বিগুণ বাড়লেও জনগণের কথা মাথায় রেখে ভর্তুকি দিয়ে হলো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেনি সরকার। দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করানোর পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাতকে অকার্যকর করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের দূরদর্শী ও জনকল্যাণমুখী অর্থনৈতিক সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় ও গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী আরও বলেন, গত 17 বছরের আন্দোলনের ভূমিকা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে দলীয় মনোনয়ন দেবে বিএনপি। সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম বিতরণ ও জমাদান কর্মসূচি একসঙ্গে চলবে। 2,000 টাকা ফর্মের মূল্য এবং জমাদানের সময় 50,000 টাকা জামানত দিতে হবে। নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সবকিছু বিবেচনা করেই। 17 বছর আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীরা কি বলছেন? স্ট্যান্ড বাই। ফাহমিদা, এখন থেকে ঠিক ঘণ্টাখানেক আগে 11টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, যেটা নয়াপল্টনে অবস্থিত, সেখানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য দলের পক্ষ থেকে নারী আসনের যে মনোনয়ন ফর্ম, সেই মনোনয়ন ফর্মটি বিতরণ কার্যক্রম শুরু করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং মনোনয়ন ফর্ম বিক্রির উদ্বোধন অনুষ্ঠানের আগে তিনি আসলে
একটি বার্তা দিয়েছেন দলের পক্ষ থেকে। সেটি তিনি যেটা বলেছেন যে আসলে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামে যে সকল নারী সদস্যরা ভূমিকা রেখেছেন, বিশেষ করে বিগত ফ্যাসিবাদ আমলে 17 বছরে যেসব নারীরা রাজপথে ছিলেন, এছাড়াও যে সকল নারীদের সংসদে আসলে কথা বলার যোগ্যতা রয়েছে, ত্যাগ রয়েছে, সবকিছু বিবেচনা নিয়ে আসলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনাকে একটু জানিয়ে রাখি, সংরক্ষিত নারী আসনের জন্য কিন্তু 36টি আসন বিএনপির পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হবে এবং আগামী 12 মে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপনাকে একটু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্রটি দেখাতে চাই। এখন নয়াপল্টনের কার্যালয়ের সামনে কিন্তু দলীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপি সরকার গঠনের পর দলীয় কার্যালয়ের দলের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু একেবারে ঢিলেঢালাভাবে চলেছিল। সেই দলীয় কার্যক্রম এই সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু আসছেন, বিশেষ করে যারা সংসদ সদস্য প্রার্থী তারা আসছেন, তাদের সঙ্গে নেতাকর্মীরা আসছেন, স্লোগান দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, 2000 টাকা মূল্য ফর্মের মূল্য ধরা হয়েছে এবং এই ফর্মটি জমা দেওয়ার সময় 50,000 টাকা জামানত দিতে হবে বলে দলের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আমরা একটু এক দুজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আপনি কোথা থেকে এসেছেন, মনোনয়ন ফর্ম তো সংগ্রহ করেছেন, প্রত্যাশাটা কেমন আপনার একটু যদি বলতেন। আমি ফ্রান্স, আমার নাম মমতাজ আলো, আমি কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমি ফ্রান্স থেকে এসেছি। আমি সাবেক মুন্সিগঞ্জ সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী ছিলাম, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম, মহিলা দলের জেলা মহিলা দলের সহসভাপতি ছিলাম। আমি 90-র গণ আন্দোলন থেকে 36 বছর এই রাজপথে ছিলাম এবং আমার জীবনের এই 17 বছরের একটি দিনও দলের বাইরে ছিল না। আমরা মামলা হামলার শিকার হয়েছি এবং 111-এর সময় দেশ ছাড়তে বাধ্য হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার বিষয়ে সে অবগত আছে এবং তার নির্দেশে আমি আন্তর্জাতিক মহলে কাজ করেছি। সারা বিশ্বের এমন কোনো আন্তর্জাতিক অঙ্গন নেই যেখানে আমার পদচারণা ছিল না। আমি আশা করি আমাকে যদি দল নমিনেশন দেয়, নারী পুরুষের বৈষম্য দূর করব, নারীরা সমাজে বোঝানো হয়ে নিজেরা কিছুটা। শুনছিলেন ফাহমিদা যে যারা সংসদ সদস্য পদপ্রার্থী তারা তাদের দীর্ঘদিনের যে ত্যাগ, সেই ত্যাগের কথা তুলে ধরছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের দলের প্রতি যে ত্যাগ এবং যোগ্যতা বিবেচনা করে দল তাদেরকে মনোনয়ন দেবে, সেই প্রত্যাশা কিন্তু মনোনয়ন প্রত্যাশীরা করছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামির উপসর্গ নিয়ে 143 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মারা যাওয়া শিশুদের 4 জনই রাজশাহী বিভাগের, বাকি 2 জন ঢাকা বিভাগে। একই সময়ে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 674 জন। এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা 2241। চলমান হাম প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে শিশুদের 2 ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ হামে আক্রান্ত হলে বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদও দিয়েছেন তারা। দর্শক, এই মুহূর্তে মহাখালীর বিশেষায়িত কোভিড হাসপাতালে রয়েছে সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। বিপুল, হামের রোগীদের সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন এবং সেই সাথে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। আমিরা গত 24 ঘন্টায় এই হাসপাতালটিতে 174 জন রোগী ভর্তি হয়েছেন এবং এর আগে যে রোগীগুলো আছে সব মিলিয়ে প্রায় 500-র অধিক এখানে চিকিৎসা নিচ্ছে। এই থেকে বোঝা যাচ্ছে যে হাম প্রাদুর্ভাব কিভাবে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ প্রতিটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হতে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে রোগীরা এখানে আসতে শুরু করেছে এবং সেটার প্রভাব আমরা হাসপাতালের চিত্র দেখলে বুঝতে পারছি। ঢাকা শহরের রাজধানীতে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, বিশেষ করে সংক্রামক ব্যাধি হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কোভিড বিষয়িত হাসপাতাল। এই কয়েকটি হাসপাতালে মূলত হামের রোগী রয়েছে এবং এই রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে তার সবচেয়ে বেশি এই হাসপাতালটিতে রোগী রয়েছে। এবং আমরা যতগুলো রোগীর সাথে কথা বলেছি তারা অধিকাংশই দূর দূরান্ত থেকে এসেছেন এবং বিভিন্ন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে, অর্থাৎ নানা ভোগান্তি পার হয়ে তারপর তারা এই হাসপাতালটিতে এসেছেন। এতে করে দেখা যাচ্ছে একটা শিশু আক্রান্ত হওয়ার পর 7 থেকে 10 দিনেরও অধিক সময় অতিবাহিত হচ্ছে। এতে করে অধিকাংশ বাচ্চা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে
হামে আক্রান্ত যে রোগী রয়েছে তারা যে দীর্ঘ সময় পরে এখানে আসছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বাচ্চা বা শিশুরা তারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তাই তারা বলছেন যে আসলে সঠিক চিকিৎসার মধ্যে দিয়ে এই হামকে প্রতিরোধ করতে হবে। সেই সাথে যারা টিকা নেননি তাদেরকে অতি দ্রুত টিকা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ ও বরগুনায় হাম আক্রান্ত হয়ে আরো 2 শিশু মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 1 শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট 10 শিশু মৃত্যু হলো। একই সময় আরো 20 শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। বরগুনায় নতুন করে আরও 1 শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। আর উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে নতুন করে 20 জন শিশু ভর্তি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ কমে যায়, বেড়ে যায় দাম। সেই অস্থিরতার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারেও। তেল সংকট হতে পারে সেই চিন্তায় বাংলাদেশের তেলের পাম্পে দেখা যায় দীর্ঘ লাইন। ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করে সংশ্লিষ্টরা। যদিও যুদ্ধ পরিস্থিতি থেমে গেলেও তেলের বাজারে স্বস্তি আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানী সহ সারা দেশে এখনও তেলের পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পাম্প মালিকরা বলছে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছে তারা। হাতিয়ায় অবৈধ সিন্ডিকেটের কারণে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ। তেল না পেয়ে প্রায় 20 দিন ধরে বন্ধ রাখা হয়েছে শতাধিক স্পিড বোট। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জ্বালানি তেল সংকটের কারণে সাধারণ মানুষের যাতায়াতে কি রকম প্রভাব পড়ছে, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অভিযান বা তদারকি করা হচ্ছে কিনা জানাবেন। জি ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ইসরায়েল যুদ্ধের কারণে সারা দেশে যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে তার প্রভাব পড়ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়ও। এখানকার গণপরিবহন এবং যাত্রীবাহী বাস সহ যেসব পরিবহন আছে তাতে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়া নলছিরা ঘাটে। এখানে প্রতিদিন 7 থেকে 8,000 লোক নদী পার হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তবে এই অধিকাংশ মানুষের মধ্যে তাদের মূল বাহন হলো এখানকার স্পিডবোট। এই ঘাটে যাত্রী পারাপারকে কেন্দ্র করে প্রায় শতাধিক স্পিডবোট রয়েছে। গত 20 দিন ধরে জ্বালানি তেলের সংকটের কারণে এই স্পিডবোটগুলো একেবারে বন্ধ রয়েছে। তবে এই স্পিডবোট ব্যবসার সাথে যারা জড়িত, বিশেষ করে চালক, সহকারী এবং মালিক, তাদের রুটি রোজগার বন্ধ হয়ে তারা মানবতর জীবনযাপন করছে। আমি কথা বলেছি স্পিডবোটের চালকদের সাথে, তারা আমাকে বলছেন যে গত 20 দিন ধরে তাদের উপার্জন একেবারে বন্ধ। তারা ঘাটে অলস সময় পার করছেন, বেকার সময় পার করছেন। এতে করে তাদের পরিবার পরিজন চালানো অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ছেন। চালকরা আরও জানিয়েছেন, হাতিয়াতে যেসব ডিলার রয়েছেন, তেলের ডিলার রয়েছে, তারা যে পরিমাণ তেল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনেন তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হাসপাতাল, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন জরুরি পরিষেবায় শুধু সরবরাহ করেন, কিন্তু তাতে যাত্রীবাহী স্পিডবোটের জন্য তাদেরকে কোনো তেল সরবরাহ করা হয় না। এতে করে তারা একেবারেই তাদের এই ব্যবসা বাণিজ্যে এই রুটি রোজগার একেবারে বন্ধ রয়েছেন। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে হাতিয়াতে যে পরিমাণ তেল আসে তা বিভিন্ন তদারকি কর্মকর্তা নিয়োগ করে বিভিন্ন ইউনিয়নে জরুরি পরিষেবার মাধ্যমে শুধু সরবরাহ করা হয়। এছাড়া ধন্যবাদ আপনাকে, এবং এর সাথে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।